দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শিগগিরই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনও কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। বিএনপি সরকার গঠন করলে তিস্তা সহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানি বন্টন ইস্যুর সমস্যা সমাধান করবে বলেও জানান মির্জা ফখরুল। এখন পর্যন্ত তো নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। এখন নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। বিশেষ আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি, এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও, এবং একটা ভালো অবস্থায় আসবে। আমাদের কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব, এবং আমরা তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে মোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যর মধ্যে থাকবে 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। সারা দেশে 1,191টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। সারা দেশে 1,191টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে 10 জন করে মোট 11,910 জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর সোমবার তৃতীয় দিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনে নির্বাচন কমিশন 70 জনের আপিল শুনানি করেছে। এর মধ্যে 40 জনের আপিল মঞ্জুর করেছে ইসি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ইসি জানিয়েছে, বিভিন্ন কারণে 25 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে 1 জন আসেননি এবং 4 জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে, আর 1 জনের আপিল শোনা হয়নি। সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর 1-2 আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন সেই অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন। আমার মনোনয়নপত্রটি বৈধ আছে। আরপিওর এই অধ্যাদেশটি আমাদের ভোটারদের যে গোপনীয়তার ব্যাপার না, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আর যাই হোক বিএনপি লাভবান হবে না। সব অংশীজনের সঙ্গে আলোচনা করে শ্রমিক ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সম্পদ সৃষ্টির মাধ্যমে নতুন নতুন পরিকল্পনা করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তবে জামায়াতের মুখপাত্র এহসানুল মাহমুদ জোবায়ের বলেছেন, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নে কাজ করলে শ্রমিকরা অধিকার ফিরে পাবে। শ্রমিক ইশতেহার কনভেনশনে বক্তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। শ্রমিক ইশতেহার সম্পর্কে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় কনভেনশনের আয়োজন করে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকের অধিকারকে অনেকে ষড়যন্ত্র বলে মনে করে। আজ থেকে 2-2.5 দশক আগেও শ্রমিক, শ্রমজীবী মানুষ এবং তার দাবি, তার লড়াইয়ের যে তার এজেন্ডাগুলো রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হতো, গত 1.5-2 দশকে সেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না। এই শ্রমিকরা যখন শ্রম আদালতে তাদের বেতন না পেয়ে মামলা করতে যান এবং পর্যাপ্ত আইনি কাঠামো এবং আইনের কিন্তু যথেষ্ট ফাঁকফোকর থাকে,
ফলশ্রুতিতে শ্রমিকরা কিন্তু সেই আইনি সেবাটা পান না। আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেব না যে প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো না। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের শ্রমজীবী মানুষকে সম্পদে পরিণত করতে হবে। আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন করছি না বা করতে পারছি। আসুন আমরা যেন সেভাবে আমরা দেশে সম্পদের যে উৎপাদন, যে সম্পদ সৃষ্টি, সেই সম্পদ সৃষ্টি করি এবং দেশের দরিদ্র মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি। বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য ও বিলসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান বলেন, আগামীতে সরকারি ও বিরোধী দল মিলে শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করতে হবে। বাংলাদেশের শ্রমিক আন্দোলনে যারা দীর্ঘ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং শ্রমিকদের স্বার্থে সবার সম্মতিক্রমে এই শ্রমিক ইস্তেহার প্রণীত হয়েছে। এই শ্রমিক ইস্তেহার আমরা বাস্তবায়নের লক্ষ্যে যারা প্রাসঙ্গিক, যারা গুরুত্বপূর্ণ, আমরা তাদের সহযোগিতা চেয়েছি। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। দীর্ঘ ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সর্বশেষ জনমত জরিপে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামাতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে। জরিপের ফলাফলে দেখা যায়, বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন প্রায় 34% বেশি ভোটার। অন্যদিকে জামায়াত ইসলামীর পক্ষে মত দিয়েছেন প্রায় 33% বেশি মানুষ। অন্যদিকে 17% ভোটার এখনও সিদ্ধান্তহীন। জাতীয় প্রেসক্লাবে বেসরকারি 3টি সংস্থার জরিপে উঠে এসেছে এমন তথ্য। মাহবুব সৈকতের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে তাদের মতামত জানার চেষ্টাও করছেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। 2025 সালের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত দেশের 64 জেলার 295টি সংসদীয় আসনের 22,174 জন নিবন্ধিত ভোটারের মধ্যে জরিপ চালায় প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ নামের 3টি বেসরকারি প্রতিষ্ঠান। সবার জন্য ভালো হতো ফলো করতে। বাংলাদেশের মানুষ এখন আর অ্যান্টি আওয়ামী লীগ হওয়ার তার প্রয়োজন নাই, কারণ সে দেখতে পাচ্ছে আওয়ামী লীগ ইজ নট ইন দ্য প্লে। তাহলে এখনই হবে প্রকৃত মেরিট বেসড ভোটিং। জাতীয় প্রেসক্লাবে প্রাক নির্বাচনী এই জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি। জরিপের ফলাফল বলছে, ভোটারের পছন্দের শীর্ষে বিএনপি, তাদের ভোটের হার 34.7%। এরপরই মাত্র 1.1% কম ভোট পেয়ে 33.6% মানুষের পছন্দ জামাতকে। সিলেটে দেখা যাচ্ছে যে এই সার্ভেতে জামাত এগিয়ে আছে। আমাদের আগের সব সার্ভেতে সিলেটে কিন্তু বিএনপি সিগনিফিকেন্টলি এগিয়েছিল, প্রায় 10% মতো এগিয়েছিল। এখন সিলেটে এমন কি ঘটলো যেটাতে এটার চেঞ্জ হলো, সেটা একটা অ্যানালাইজ করার ব্যাপার আছে। আয়োজকরা বলছেন, শহর, গ্রাম, অঞ্চল ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্তরভিত্তিক নমুনা পদ্ধতি অনুসরণ করা হয়েছে জরিপে। সে অনুযায়ী এনসিপি 7.1, চরমনায়ের পীরের দল ইসলামী আন্দোলন 3.1 এবং জাতীয় পার্টি সহ অন্যান্য দল 4.5% ভোট পাবে। রংপুরে জামাত ইজ অলওয়েজ অ্যাহেড। সব সার্ভেতে দেখা যাচ্ছে রংপুর বিভাগে জামাত বিএনপি থেকে বেশ এগিয়ে আছে, এবং আবার চট্টগ্রাম এবং বরিশালে বিএনপি সব সার্ভেতে এগিয়ে আছে। এছাড়া সিদ্ধান্তহীনতায় রয়েছে 17% ভোটার। এই ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন গিয়ে দাঁড়ায় 43.2% এবং জামাত ইসলামের সমর্থন 40.8% পৌঁছাতে পারে। বিএনপি ভার্সাস জামাতের পার্থক্য ছিল 11, কিন্তু জামাতের সাথে যদি এনসিপি বা ইসলামী ঐক্যজোট বা ওদেরকে যোগ করেন তখন ইট ওয়াজ মাচ ক্লোজার। তো এখন যে 10% এগিয়ে গেছে সেটা আগায়নি। এখনও যদি ইসলামী আপনি এনসিপি আর ইসলামী আন্দোলন এদেরকে আলাদা রাখলে এখন 1% পিছিয়ে আছে। গবেষকরা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে সামগ্রিকভাবে ভোটের মাঠের চিত্র পরিবর্তন হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন না হলে এ জাতিকে চরম মূল্য পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের নেতৃত্বে
4 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে জামায়াত আমির এসব কথা বলেন। কাল পরশুর মধ্যে জোটের আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত হবে বলেও জানান জামায়াত আমির। আরও জানাচ্ছেন মিফতা গালিব। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আরজাবস এর নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সকালে সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, নারী অধিকার সহ বেশ কয়েকটি বিষয়ে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে ডক্টর শফিকুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ জামাতের প্রতি আস্থা রাখবে। নির্বাচনটা সুষ্ঠু হোক, ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক, ভোট দেওয়ার পরে তার ভোটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক। এই প্রক্রিয়ায় যদি জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পায় তার সঙ্গীদেরকে নিয়ে, আমরা দেশবাসীর প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব আমাদের উপর অর্পিত দায়িত্বের আমানতের বোঝা সঠিকভাবে বহন করার, আমানত রক্ষা করার। নির্বাচন সুষ্ঠু না হলে এই জাতিকে চরম মূল্য পরিশোধ করতে হবে বলেও আশঙ্কা করেন জামাত আমির। আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে। এবারকার ইলেকশন যদি হাতছাড়া হয় এই জাতির, আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে। এছাড়া দেশের স্থিতিশীলতায় দুর্নীতি প্রতিরোধ করে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপদ বাংলাদেশে সকল পক্ষকে নিয়ে কাজ করার আহ্বান জানান জামায়াতে আমির। আমরা সকল জায়গায় সব ধরনের সহায়তা করার জন্য আমরা প্রস্তুত। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফের সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। সেখান থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হবার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এই ঘটনায় প্রাণে বাঁচতে 50 জন মিয়ানমার সন্ত্রাসী বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করেন। পরে তাদের আটক করে বিজিবি। সীমান্তের ওপারে গুলিবর্ষণের শব্দে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও, আরআইএম এবং নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। রবিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় আফনান আরা পুতুনি নামের এক শিশু। তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। স্টেশনের পাশে একটা বাড়ি আছে, ওর বাড়িতে দাঁড়ায় থাকছিল। দাঁড়ার পরে একটা গুলি ওরে পড়ছিল, ও মিটিটি শুয়েছিল। ওরে কুতুপালং হসপিটালে নিয়ে গেছিল। ওরে ও তোকে চট্টগ্রাম রেফার দিছে, এখন অক্সিজেনে আছে। দোয়ানের মাঝে নাস্তা লাগিয়ে নাস্তালে আয়ের খাই আয়ের দেড়ে আড়ি আয়ের দেড়ে মেয়ে রুডে রেড়ে দোয়ানের মেয়ে রুডে হাসার দোয়ান লাড়ি আয়ের দেড়ে নাস্তা খাই আয়ের দেড়ে আয় গুলি বলছে না নাতির মাথার মাঝে। এই ঘটনায় কক্সবাজার টেকনাফ সড়কের লাম্বাবিল ও তেচ্ছি ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। সীমান্তের ওপারে গোলাবর্ষণের শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝে। নিরাপত্তাহীনতায় অনেক সীমান্তবাসী ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। প্রতিদিন এরকম আজকে 3 দিন না 3 দিন গুলি শব্দ। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় 50 জন মিয়ানমারের সদস্য এবং 2 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 3 জন আরাকান সলভেশন আর্মি, 29 জন আরাকান রোহিঙ্গা আর্মি ও 18 জন রোহিঙ্গা ইসলামী মহাসের সদস্য রয়েছেন। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করার পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে থাকার কথা জানান বিজিবির এই কর্মকর্তা। আমরা এখন এখানে অবশ্যই খুব সতর্ক অবস্থানে আছি। আমরা যারা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা ওইখানে অরাজকতা তৈরি করছে তাদের আমরা কিছু লোককে বলছি, আরো অপারেশন চলমান আছে। তো অপারেশন শেষ হইলে আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যুব ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সম্প্রতি বিসিবিকে এক চিঠিতে আইসিসি জানিয়েছে ভারতে বাংলাদেশি খেলোয়াড় এবং দর্শক ও সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই ভারতের কোনো ভ্যান্যুতে বাংলাদেশের খেলার সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে ভারতে খেলা ততই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আতিকুর রহমান তিতাসের আরও একটি রিপোর্ট। আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রীড়া সম্পর্ক এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে চলমান উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ বিদ্বেষী ক্যাম্পেইনের কারণে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তারা একটা চিঠি দিয়েছে, সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।
একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের T20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, ভারতে গত 16 মাস ধরে যে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিসিবি ইতোমধ্যে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের বাইরে বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। আসিফ নজরুল বলেন, ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই। যদি ভেন্যু বদলাতেই হয় তবে শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আরব আমিরাতে করা যেতে পারে। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের T20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। আগামী মঙ্গলবারের মধ্যেই বিসিবির এই আবেদনের আনুষ্ঠানিক জবাব দিতে পারে আইসিসি। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই হওয়ার কথা থাকলেও নিরাপত্তা সংক্রান্ত কারণে সেখানে যেতে নারাজ বাংলাদেশ দল। এদিকে বিশ্বকাপ শুরু হতে মাত্র 4 সপ্তাহেরও কম সময় বাকি আছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দাখিল ও অভিযোগ গঠনের জন্য আগামী 15 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। দুপুরে আদালত এই দিন নির্ধারণ করেন। মামলাটির গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রপক্ষের হয়ে আইনি লড়াই করতে ইতিমধ্যে 3 জন বিশেষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন ছাত্র জনতার সংগঠন খুনিদের দ্রুত বিচার ও নেপথ্যের কারিগরদের চিহ্নিত করার দাবি জানিয়ে আসছে। আদালতের এই নির্দেশনার মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ 5 অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এই মামলায় 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল 1। এসএম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে কারফিউ জারি করে আওয়ামী লীগ সরকার। গণঅভ্যুত্থানে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ 5 অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। যার টেলিফোনিক ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিন ট্রাইব্যুনালে নিজেদের নির্দোষ দাবি করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। আমরা ডিসচার্জ চেয়েছিলাম যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এটা যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রবিবার প্রথমবারের মতো জামিন পান একজন আসামি। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, গুরুতর অসুস্থ বিবেচনায় হুমায়ুন কবিরকে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবেন। যে বাসায় থাকবেন সেই বাসার ঠিকানা ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তার ঠিকানা দিতে হবে। এর ব্যত্যয় যদি ঘটে ট্রাইব্যুনালের অর্ডার লাগবে না, আয়ো সাহেব
সাথে সাথে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পারবে। এছাড়া 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনালে চট্টগ্রামে ওয়াসিম সহ 11 জন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। SM আরিফ, মাইটিভি, ঢাকা। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জমে উঠেছে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে কারা অধিদপ্তরের প্যাভিলিয়নটি। জেলখানার 4 দেয়ালের ভেতরে বন্দীদের হাতে তৈরি শৌখিন ও নিত্য প্রয়োজনীয় সব পণ্য নজর কাড়ছে দর্শনার্থীদের। মানসম্মত পণ্য আর সাশ্রয়ী মূল্যের কারণে সেখানে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। সহকর্মী মকবুল হোসেনের তথ্য ছবিতে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। কারাগার মানেই অন্ধকার প্রকোষ্ঠ কিংবা বন্দি জীবন, এমন ধারণা পাল্টে দিচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাংলাদেশ জেল বা কারা অধিদপ্তরের প্যাভিলিয়নটি। মেলায় আগত দর্শনার্থীদের কাছে অন্যতম কৌতূহলের কেন্দ্রবিন্দু এটি। জেলখানায় অলস সময় না কাটিয়ে বন্দীরা কারারক্ষীদের তত্ত্বাবধানে তৈরি করছে বাঁশ, বেত, কাঠ ও প্লাস্টিকের অসাধারণ সব শিল্পকর্ম। প্যাভিলিয়নটিতে শোভা পাচ্ছে নকশিকাঁথা, পাটের ব্যাগ, কারুকার্য খচিত মোড়া, বাঁশ ও বেতের আসবাবপত্র। শুধু ঘর সাজানোর সরঞ্জামই নয়, এখানে পাওয়া যাচ্ছে হাতে তৈরি লিম্পু শার্ট, লুঙ্গি এবং গামছাও। মান ও স্থায়িত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করছেন মেলায় আসা ক্রেতারা। এই বাণিজ্য মেলায় আসলে এই আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা এগুলা দেখে আমাদের দেশ সম্পর্কে জানতে পারবে এবং উৎসাহিত হবে। এটা আসলে খুবই ভালো। আমরা এখান থেকে যা কেনাকাটা করবো আমাদেরও সার্থক, কারা কর্তৃপক্ষেরও সার্থক। ক্রেতারা বলছেন কারাপণ্যের মান খুব ভালো আর দামও অনেক কম। ওনারা ওখানে বসে বসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বানাচ্ছেন, আমরা হয়তো আমরা ফ্রি সিটিজেন হিসেবে আমরা এগুলো দেখতে পাচ্ছি। সো আই হোপ বেটার ফর দ্যাম, দ্যাটস অল। ফিনিশিংও ভালো, আমার খুব ভালো লাগছে, তো আমি 2টা মোড়া নিব। কারা কর্তৃপক্ষ বলছেন বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে এই বৃত্তিমূলক প্রশিক্ষণের সুফল মিলছে বাণিজ্য মেলায়। এসব পণ্য বিক্রির লভ্যাংশের একটি বড় অংশ সংশ্লিষ্ট বন্দীদের দেয়া হয়, যা তাদের পরিবারকে কিংবা মুক্তির পর নতুন জীবন শুরু করতে মূলধন হিসেবে কাজ করে। বাংলাদেশ জেল কারা পণ্য নিয়ে হাজির হয়েছে। প্রায় 400-র অধিক পণ্য এখানে সাজানো হয়েছে। শাড়ি আছে, কাঁথা আছে, শাল আছে, চাদর আছে, লুঙ্গি, গামছা, সব কিছু হ্যান্ডমেড আর কি। এখানে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। পণ্য কেনায় কোনো মধ্যস্বত্বভোগী না থাকায় সাশ্রয়ী মূল্যে সেরা জিনিসটি পাচ্ছেন ক্রেতারা। আর বন্দীদের এই সৃজনশীল কাজ মেলার চাকচিক্যে যোগ করেছে নতুন এক মাত্রা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।